হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা চলে এসেছি নতুন গল্প নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প, সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল সমগ্র থেকে ডাকিনী তন্ত্র। আজ পড়ছি প্রথম পর্ব। দৈনিক সত্যসেবক পত্রিকার নিউজ রুমে বসে একটা ক্রাইম রিপোর্ট লিখছিলাম। সেই সময় নিচের রিসেপশন থেকে টেলিফোন এলো। সুদর্শন স্যান্যাল নামে এক ভদ্রলোক আমার দর্শন প্রার্থী। কপি লেখার সময় বাইরের কেউ এলে বিরক্ত হই, কিন্তু আজকের কপিটা ছিল মামুলি ধরনের। জেল পালানো এক উগ্রপন্থী কলকাতার এক হোটেলে ধরা পড়েছে। আজকাল পাঞ্জাব, কাশ্মীর বা অসম থেকে উগ্রপন্থীরা তাড়া খেয়ে কলকাতায় প্রায়ই আশ্রয় নিচ্ছে। কলকাতার মতো বিশৃঙ্খল ভিড়ে ভরা বিশাল শহরে গা ঢাকা দেওয়া সোজা, তবে পুলিশের কেরামতি আছে বলা উচিত। মাঝে মাঝে উগ্রপন্থীরা ধরা পড়ে এবং কাগজে খবর হয়। যদিও আমাদের নিউজ ব্যুরোর নতুন সম্পাদক কমলদার মতে, কারে ধরতে কারে ধরছে, সারান দাও। একটু পরে সুদর্শন স্যান্যাল এলেন। ভদ্রলোক সত্যি সুদর্শন, তবে চেহারায় কেমন বিষাদের ছাপ। উস্কো খুস্কো চুল, চোখে পুরু কাচের লেন্স, পরনে ঢিলে চকরা বকরা শার্ট এবং জিন্স, কাঁধে কালো ব্যাগ। বললেন, পুরুলিয়া ডাইনি হত্যার রিপোর্টার্স আপনিই লিখেছেন? একটু ফড়কে গিয়ে বললাম, হ্যাঁ। আপনার নাম জয়ন্ত চৌধুরী? হ্যাঁ। কি ব্যাপার বলুন তো? সুদর্শন স্যান্যাল প্রশস্ত নিউজ রুমে চোখ বুলিয়ে বললেন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, তবে গোপনে বলতে চাই। বেশ তো, চলুন লবিতে গিয়ে বসা যাক। লবিতে বসার জায়গা নেই, অগত্যা এক কোণে গিয়ে দুজনে দাঁড়ালাম। সুদর্শন স্যান্যাল চাপা স্বরে বললেন, আপনার রিপোর্টার্স খুঁটিয়ে পড়েছি, তবে আপনার ব্যাখ্যা ছক বাঁধা বলে মনে হয়েছে। অর্থাৎ আপনি ডাইনিদের ব্যাপারটা, ইংরাজিতে যাকে বলে উইচক্রাফট, একেবারে উড়িয়ে দিয়েছেন। হাসি পেল। বললাম, আপনি উইচক্রাফটে বিশ্বাস করেন বুঝি? করি। সম্প্রতি আমি পুরুলিয়ায় গিয়েছিলাম, অযোধ্যা পাহাড়ে জঙ্গলের ভেতর। ওর কথার উপর বললাম, ডাইনি দেখেছেন? ঠিক তাই। সুদর্শন স্যান্যাল মাল বড় সিগারেটের প্যাকেট বের করে বললেন, নিন। স্মাগল সিগারেট নয়, গত সপ্তাহে আমেরিকা থেকে ফিরেছি, এখনও 2 প্যাকেট আছে। সিগারেট আমি তত বেশি খাই না, কিন্তু গত 1 মাস ধরে আমার সিগারেট খাওয়া বেড়ে গেছে। আসলে একটা ভীষণ অ্যাংজাইটিতে ভুগছি। সিগারেট নিয়ে বললাম, থ্যাঙ্কস। তো অ্যাংজাইটি কি ডাইনি নিয়ে? ঠিক ধরেছেন। আমি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে বায়োকেমিস্ট্রি নিয়ে রিসার্চ করছিলাম। হঠাৎ আমার জীবনে অদ্ভুত একটা অশান্তি এসে গেল। আমার স্ত্রী গোপা। বলুন। ওয়েস্টে মেম সাহেবদের মধ্যে এখন উইচক্রাফট নিয়ে খুব হিড়িক। গোপা কিভাবে একটা গ্রুপের সঙ্গে জড়িয়ে পড়েছিল জানতাম না। সেও আমার সঙ্গে বায়োকেমিস্ট্রি নিয়ে রিসার্চ করছিল। যাই হোক, সংক্ষেপে বলি, আমি ওসব ব্যাপার একটুও বিশ্বাস করতাম না, কিন্তু ক্রমশ গোপা আমাকে বিশ্বাস করিয়ে ছাড়ল। ধরুন, একটা সুন্দর আপেল, গোপা সেটা কেটে দেখালো, ভেতরে কুৎসিত একটা লার্ভা। কিংবা বেগুন কেটে তাজা রক্ত। রক্তটা ল্যাবে পরীক্ষা করে দেখেছি, সত্যিকার রক্ত। ম্যাজিক? সুদর্শন স্যান্যাল বিষণ্ণ হেসে বললেন, না জয়ন্তবাবু, আমি একজন বিজ্ঞানী, আমাকে ফাঁকি দেওয়া সহজ নয়। গোপা একদিন বলল, ওর গ্রুপ লিডারের নির্দেশ ওকে ভারতে ফিরতে হবে। ভারতই নাকি উইচক্রাফটের আদি উৎস। এখানকার ডাইনিদের সঙ্গে যোগাযোগ করে তাদের গুপ্ত বিদ্যা সংগ্রহ করতে হবে, তা না হলে গোপাকে মরতে হবে। তাই গোপার সঙ্গে আমাকে ফিরতে হলো।
তারপর? আমার পৈতৃক বাড়ি বাগবাজারে, গঙ্গার ধারে। মা বাবা বেঁচে নেই। আমার মামাতো দাদা অবনী মৈত্র বাড়িটা দেখাশোনা করেন। নিচে তলায় ভাড়াটে আছে। অবনীদা বিপত্নিক, ছেলে মেয়ে নেই, একটা ঘরে একা থাকেন। সাধু সন্ন্যাসী টাইপের মানুষ বরাবর। ঘড়ি দেখে বললাম, কলকাতায় ফিরে কি হলো বলুন? বলছি। অবনীদার আবার তন্ত্র সাধনার বাতিক আছে, কাজেই গোপার সঙ্গে ওর জমে গেছে। কিন্তু আমার এটা একেবারে অপছন্দ। কেন? রাত বিরেতে দুজনে একটা ঘরে দরজা আটকে ধুনো জেলে কি সব করে। অদ্ভুত শব্দ শুনে উঠি, ভীষণ ভয় করে আমার। তা পুরুলিয়ায় কেন গিয়েছিলেন? আপনার রিপোর্টার্স বেরোনোর পরদিন অবনীদা আর গোপা বলল জরুরি কাজে বাইরে যাচ্ছে, ফিরতে 2 দিন দেরি হবে। আমি ওদের গোপনে ফলো করলাম। ওরা পুরুলিয়া গেল ট্রেনে, তারপর ট্যুরিস্ট বাসে অযোধ্যা পাহাড়ে। একটা জিপ ভাড়া করে ফলো করেছিলাম। জঙ্গলের ভেতর ওরা বাস থামিয়ে নামলো। জিপ একটু দূরে থামিয়ে ড্রাইভারকে অপেক্ষা করতে বললাম। তখন সন্ধ্যা হয়ে এসেছে। ড্রাইভার বলল 8 ঘন্টার মধ্যে না ফিরলে সে জিপ নিয়ে চলে যাবে, কারণ ওখানে বুনো হাতির বড় উপদ্রব। আপনি কি করলেন? ওকে টাকার লোভ দেখালাম। আপনি তো দেখেছেন, অযোধ্যা পাহাড় অঞ্চলে অনেক বসতি আছে। ড্রাইভার একটা বসতি দেখিয়ে বলল আমার জন্য সেখানে অপেক্ষা করবে, তবে আমি যেন সাবধানে যাই। তখনও গোপাদের আবছা দেখা যাচ্ছিল জঙ্গলের পথে, তাই ফলো করতে অসুবিধে হয়নি। কিছুক্ষণ পরে জঙ্গলের পথ ছেড়ে ওরা ভেতরে ঢুকল। ততক্ষণে জ্যোৎস্না ফুটেছে। জঙ্গলের ভেতর একটা ফাঁকা জায়গায় পৌঁছে ওরা থামল। তারপর আগুনের কুণ্ড জ্বলে উঠতে দেখলাম। সুদর্শন সান্যালের মুখে উত্তেজনা ফুটে উঠছিল। বললাম, তারপর কি দেখলেন বলুন? আপনাকে বলতে লজ্জার কারণ নেই। দুজনে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় কিছুক্ষণ আগুনের কুণ্ডের চারদিকে অদ্ভুত নাচল। তারপর বলুন। সুদর্শন সান্যাল চাপা স্বরে বিকৃত মুখে বললেন, সে এক জঘন্য দৃশ্য। স্বামী দেখছে তার স্ত্রী তার মামাতো দাদার সঙ্গে। এনিওয়ে, আমার মাথা ঠিক ছিল না। আমার সঙ্গে কোনো অস্ত্র নেই। কী করব ভাবছি, হঠাৎ দেখি গোপা এবং অবনীদা ওই অবস্থায় শূন্যে ভাসছে। আপনার চোখের ভুল। না, ওরা আগুনের ওপর ভেসে বেড়াচ্ছিল। আমি ভীষণ ভয় পেয়ে চুপচাপ চলে এলাম। কলকাতা ফেরার 2 দিন পরে ওরা ফিরল। আমি ঘুণাক্ষরে জানতে দিলাম না ওদের কি দেখেছি। যাই হোক, এরপর আমার সিদ্ধান্ত আমার আর বেঁচে থাকা উচিত নয়। গোপা ছিল আমার জীবনের স্বপ্ন। স্বপ্নটা ভেঙে গেছে। এবার আমার কাছে বাঁচার অর্থ হয় না। আমি সুইসাইড করব। আটকে উঠে বললাম, কেন ওসব কথা ভাবছেন? সুদর্শন সান্যাল আবার একটা সিগারেট ধরালেন এবং আমাকেও দিলেন। বললেন, আমার জীবন আমার। আপনাকে শুধু জানাতে এসেছিলাম, আপনার ব্যাখ্যা ঠিক নয়। ডাইনি আছে, উইচক্রাফট সত্য। বিজ্ঞান এখনো সব কিছুর ব্যাখ্যা করতে পারে না। আচ্ছা চলি, আমার এই কার্ডটা রাখুন। বলে ভদ্রলোক একটা নেম কার্ড দিয়ে হন্তদন্তভাবে সিঁড়ি বেয়ে নেমে গেলেন। হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। সুদর্শন সান্যাল পাগল নন তো? নাকি অসতী স্ত্রীর কীর্তিকলাপ দেখতে দেখতেই পাগল হয়ে গেছেন? কিন্তু সত্যি যদি উনি আত্মহত্যা করে বসেন? উদ্বিগ্নভাবে নিউজ রুমে ফিরে গেলাম। সাংবাদিক জীবনে বিচিত্র ধরনের মানুষ দেখেছি, কিন্তু এমনটি কখনো দেখিনি। তাছাড়া ঘটনাটাও বড় রোমাঞ্চকর। নিঃসন্দেহে রোমাঞ্চকর, বিশেষ করে সুদর্শন সান্যালের আত্মহত্যার সিদ্ধান্তটা। কর্নেল নীলাদ্রি সরকারের মুখের দিকে তাকালাম। ওর টেবিলে এক গোছা পোস্টকার্ড সাইজের রঙিন প্রজাপতির ছবি।
আমার মুখে আগের সন্ধ্যার বিস্তারিত বিবরণ শুনতে শুনতে ছবিগুলো দেখছিলেন এবং একটা প্যাডে কি সব লিখছিলেন। আমার কথা শেষ হলে উনি ওই মন্তব্য করে আবার নিজের কাজে মন দিলেন। বললাম, এক্ষেত্রে আমার একটা নৈতিক দায়িত্ব এসে গেছে, সেজন্যই আপনার কাছে এই সাত সকালে ছুটে এসেছি। ষষ্ঠীচরণ কফি রেখে গিয়েছিল। কফিতে চুমুক দিয়ে দাড়ি চুলকে কর্নেল বললেন, নৈতিক দায়িত্বটা কিসের? বারে সুদর্শনবাবুকে আত্মহত্যার থেকে বাঁচানো উচিত নয় কি? যে সত্যি সত্যি মরতে চায় তাকে কি করে বাঁচাবে? তাছাড়া এমন তো হতেই পারে উনি গত রাতেই আত্মহত্যা করে ফেলেছেন। বলে কর্নেল ছবি থেকে মুখ তুললেন, চওড়াটাকে হাত বুলিয়ে একটা চুরুট ধরালেন। জয়ন্ত, তুমি একটা ভুল করেছ। ভুল করেছি? হ্যাঁ, গতকাল সন্ধ্যাতেই আমাকে টেলিফোন করতে পারতে, কিংবা অফিস থেকে আমার কাছে চলে আসতে পারতে। ঠিক, ভুলটা স্বীকার করছি। আসলে আসলে তুমি গোপা এবং অবনীবাবুর অবৈধ সম্পর্কের উপরই বেশি গুরুত্ব দিয়েছিলে। এখনো দিচ্ছি, তবে উইচক্রাফট ব্যাপারটা বোগাস। সুদর্শনবাবু সচক্ষে ওদের কীর্তিকলাপ দেখে মাথা ঠিক রাখতে পারেননি, হ্যালুসিনেশনে আক্রান্ত হয়েছিলেন। ভদ্রলোক যে মানসিক রোগে ভুগছেন তা স্পষ্ট বুঝেছি। কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে বললেন, স্বামী স্ত্রী দুজনেই বায়োকেমিস্ট। রসায়নবিদ্যার দৌলতে অনেক অদ্ভুত ব্যাপার অবশ্য ঘটানো যায়। বিশেষ করে জৈব রসায়নবিদ্যা খুব ইন্টারেস্টিং। কর্নেল, বাগবাজারে গিয়ে সুদর্শনবাবুর খোঁজ নেওয়া দরকার। আমার বড্ড অস্বস্তি হচ্ছে। তুমি অবশ্য থানায় ফোন করে জেনে নিতে পারতে সত্যি ও নামে কেউ রাতারাতি আত্মহত্যা করেছে কিনা, কিন্তু তাতে হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যাবে। বরং ওর বাড়িতে ফোন করো। কার্ডেও বাড়ির ঠিকানা আর ফোন নাম্বার লেখা আছে। দেখেছি, ডট পেনে লেখা। কার্ডে ছাপানো ঠিকানা লস অ্যাঞ্জেলেসের। সুদর্শনবাবুর বাড়িতেই ফোন করো। নেম কার্ডটা কর্নেলের টেবিলে রেখেছিলাম। তুলে নিয়ে ফোনে ডায়াল করলাম। আমার হাত কাঁপছিল। একটু পরে সাড়া এলে বললাম, মিস্টার সুদর্শন সান্যালের সঙ্গে কথা বলতে চাই। পুরুষ কণ্ঠে সাড়া এসেছিল। মনে হলো বাড়ির কাজের লোক। বলল, আগে সাহেব তো এখনো ঘুমোচ্ছেন, আধ ঘন্টা পরে ফোন করবেন। কিছু বলতে হবে? মেম সাহেব আছেন? আগে উনি ঠাকুর ঘরে জপে বসেছেন। অবনীবাবু আছেন? তিনি গঙ্গা স্নানে গেছেন, ফিরতে দেরি হবে। আপনি কোত্থেকে বলছেন স্যার? ইলিয়ট রোড থেকে। আপনি কে স্যার, সাহেব যদি জিজ্ঞেস করেন? আমার নাম জয়ন্ত চৌধুরী। তুমি আপনি কে বলছেন ভাই? আগে আমি ভবতারণ, সাহেবের বাবার আমল থেকে বাড়িতে আছি। ঠিক আছে বলে ফোন রেখে দিলাম। কর্নেল বললেন, কি বলল? সুদর্শনবাবু এখনো ঘুমোচ্ছেন, গোপাদেবী ধ্যান করছেন, অবনীবাবু মা গঙ্গার বুকে। ভবতারণ নামে বাড়ি পুরাতন ভৃত্য ফোন ধরেছিল। কর্নেল দেওয়ালে ওর প্রিয় গ্র্যান্ডফাদার ক্লকের দিকে তাকিয়ে বললেন, 9:05। এখনও সুদর্শনবাবু ঘুমোচ্ছেন? আমেরিকা ওর এদেশি অভ্যাস বদলাতে পারিনি, এটা গোলমেলে ঠেকছে। জয়ন্ত, তোমার কেসটা ইন্টারেস্টিং, চলো বেরোনো যাক। কর্নেল হঠাৎ ব্যস্ত হয়ে উঠলেন। ওর হাবভাব লক্ষ্য করে উদ্বেগ আবার ঘনিয়ে এলো। একটু পরে দুজনে 3 তলার অ্যাপার্টমেন্ট থেকে নেমে এলাম। লনের পার্কিং জোনে আমার গাড়ি পার্ক করা ছিল। স্টার্ট দিয়ে বললাম, গিয়ে কি দেখব কে জানে। কর্নেল কোনো কথা বললেন না। জ্বলন্ত চুরুট কামড়ে ধরে চোখ বুজলেন। সাদা একরাশ দাড়িতে এক টুকরো ছাই খসে পড়ল। তারপর গাড়ির ঝাঁকুনিতে এবং বাতাসে টুকরোটা অদৃশ্য হয়ে গেল। রবিবারের সকালে রাস্তা ফাঁকা। বাইরে থেকে রোজ নাকি 30-35 লাখ লোক হই হই করে
কলকাতায় এসে ঢোকে। আজ তাদের অভাবে কলকাতাকে কেমন নিষ্প্রাণ দেখাচ্ছে। বাগবাজার এলাকায় নাম্বার খুঁজতে খুঁজতে অবশেষে বাড়িটা পাওয়া গেল। চিতপুর রেলইয়ার্ডের কাছে গঙ্গার ধারে সেকেলে একটা দোতলা বাড়ি। নিচের তলায় সারবন্দি দোকানপাট বন্ধ। গলির ভেতরে এগিয়ে ডান দিকে বাড়ির গেট। গেটটা একেবারে জরাজীর্ণ এবং বাড়ির সঙ্গে মানানসই। ভেতরে এলোমেলো কয়েকটা গাছ, ঝোপঝাড়, পোড়ো ঘাসে ঢাকা জমি। পটিকো দেখে বোঝা যায় এককালের উত্তর কলকাতার বনেদি পরিবারের বাড়ি। হর্ন বাজানোর পর একজন রোগা বেটে হাফ প্যান্ট গেঞ্জি পরা প্রৌঢ় লোক এসে গেটের মোর্চে ধরা গড়াদের ওপাশে দাঁড়ালো। তারপর কর্নেলকে দেখা মাত্র সেলাম ঠুকল। কর্নেল বললেন, সাহেব উঠেছেন? না উঠলে আমরা বরং অপেক্ষা করব। তোমার নাম কি ভবতারণ? আগে স্যার। গেট খুলে দাও, আমরাই টেলিফোন করেছিলাম। পটিকোর খোলামেলা ছাদ থেকে কেউ বলল, কে রে ভবা? ভবতারণ ঘুরে বলল, আগে এরা সাহেবের সঙ্গে দেখা করতে এসেছেন। গাড়ির ভেতর থেকে কর্নেলের কাঁধের ওপর দিয়ে দেখলাম লোকটিকে। হৃষ্টপুষ্ট সুন্দর চেহারা, মাথায় কালো লম্বা চুল এবং দাড়ি, পরনে গেরুয়া ফতুয়া এবং লুঙ্গি, কপালে লাল তিলক, গলায় রুদ্রাক্ষের মালা। ইনিই তাহলে সেই তান্ত্রিক অবনী মৈত্র। কণ্ঠস্বর বেশ অমায়িক। বললেন, দাঁড়া, যাচ্ছি। কর্নেল বাইনোকুলারে গাছপালায় পাখি কিংবা ঝোপঝাড়ে প্রজাপতি খুঁজছিলেন। রাজ্যের হাড় হাবাতে কাক ছাড়া এখানে ওর দর্শনীয় কিছু নেই। বাতিক। একটু পরে খড়ম পায়ে তান্ত্রিক এসে অমায়িক হেসে করজোড়ে নমস্কার করলেন। মশাইদের কোথা থেকে আসা হচ্ছে? কর্নেল বললেন, সত্যসেবক পত্রিকা থেকে। ও, তাহলে আপনারা গোপার ইন্টারভিউ নিতে এসেছেন? হ্যাঁ। অবনী মৈত্রের মুখে গাম্ভীর্য ফুটে উঠল। বললেন, কিন্তু গোপা তো ইন্টারভিউ দেয় না কোনো কাগজকে। কি করে গোপার কথা রটে গেছে জানি না। রোজই কাগজ থেকে কেউ না কেউ আসে। গোপা বিরক্ত হয়, ও পাবলিসিটি চায় না। সুদর্শনবাবু আমাদের বলেছেন ওর ইন্টারভিউর ব্যবস্থা করে দেবেন। তাই বুঝি? তো সুদর্শন এখনো ঘুমোচ্ছে যে? উনি কি রোজই বেলা অবধি ঘুমন? হ্যাঁ, 10টা সাড়ে 10টার আগে ওঠে না। সায়েন্টিস্ট তো, রাত জেগে ল্যাবে কাজকর্ম করে। অবনী মৈত্র একটু ইতস্তত করে বললেন, তা সুদর্শন যখন আপনাদের আসতে বলেছে তখন আর কথা নেই। ভবা, গেট খুলে দে, এদের নিয়ে গিয়ে বসা, চাফা দে, আর দেখ ও উঠেছে নাকি। গেট খুলে দিল ভবতারণ। অবনীতান্ত্রিক প্রাঙ্গণের ঝোপঝাড়ের ভেতর দিয়ে অদৃশ্য হলেন। ওদিকে একটা পুরনো মন্দিরের চূড়ো দেখা যাচ্ছিল, তার পিছনেই গঙ্গা। কারণ খিড়কির খোলা দরজা দেখতে পেলাম। পুরনো আমলের আসবাবে সাজানো বড় একটা ঘরে আমাদের বসিয়ে ফ্যান চালিয়ে দিল ভবতারণ। তারপর ভেতরে চলে গেল। কর্নেল ঘরের ভেতরটা দেখছিলেন। বললেন, বাণিজ্যে বসতে লক্ষ্মী, বাণিজ্য গেছে, তাই লক্ষ্মীও রাগ করে পালিয়ে গেছেন। জয়ন্ত, অনুমান করো তো এই ফ্যামিলির কি বাণিজ্য ছিল? লোহা লক্কর কিংবা মুদিখানার। কর্নেল হাসলেন। ওষুধের। কিসে বুঝলেন? ওই ছবিটা দেখে। এতক্ষণে দেওয়ালে টাঙানো ছবিগুলোর দিকে চোখ গেল। একটা প্রকাণ্ড ছবিতে এক ভদ্রলোকের মাথার ওপর অর্ধচন্দ্রাকৃতি সাইনবোর্ডে লেখা, শ্যান্নাল ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ভদ্রলোকের চেহারার সঙ্গে সুদর্শনবাবুর মুখের মিল আছে। কাল সন্ধ্যায় দেখা একটা মুখের স্মৃতি মনে এখনো স্পষ্ট। আবার সেই উদ্বেগটা ফিরে এলো। তারপর হঠাৎ ঘরের ভেতর একটা কড়া সুগন্ধের ঝাঁজ ছড়িয়ে এলো। একটু চমকে উঠেছিলাম। বললাম, একটা গন্ধ পাচ্ছি কর্নেল, আপনি পাচ্ছেন না?
পারফিউমের, সম্ভবত ফরাসি সুগন্ধ। গোপা দেবী আমাদের অভ্যর্থনা জানালেন বলা চলে। গন্ধ পাঠিয়ে? ঠিক ধরেছ। অ্যাবসার্ড। গন্ধটা কিন্তু সত্যি আমাদের ঘিরে ধরেছে। সাবধান জয়ন্ত। কর্নেলের মুখে হাসি ছিল। আমি অবাক হয়ে বললাম, উনি কিভাবে গন্ধ পাঠাতে পারেন? ডাকিনী বিদ্যার জোরে। সুগন্ধটা যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎ মিলিয়ে গেল। তারপর আমাকে আবার চমকে দিয়ে ওপর থেকে দুটো লাল গোলাপের কুড়ি মেঝের ফরাসে পড়ল। কর্নেল কুড়ি দুটো কুড়িয়ে নিয়ে একটা আমাকে দিলেন। বললাম, অদ্ভুত তো। কর্নেল সহাস্যে বললেন, অভ্যর্থনা, গোপা দেবী পাবলিসিটি দেবে কিন্তু। ম্যাজিক। চুপ। বলে কর্নেল নিভে যাওয়া চুরুট ধরালেন। তারপর পর্দা তুলে এক লাবণ্যময়ী যুবতীর আবির্ভাব ঘটল। পরনে গৈরিক শাড়ি এবং হাত কাটা ব্লাউজ, চূড়ো করে বাঁধা চুল, কপালে উজ্জ্বল লাল টিপ। চোখের দৃষ্টিটা কেমন যেন অস্বাভাবিক। গা ছমছম করে ওঠে। বলল, নমস্কার। কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, আসুন গোপা দেবী, সুদর্শনবাবু নিশ্চয়ই বলে রেখেছেন আমরা আসছি। গোপা বসল না। ঠোঁটের কোণে হাসির তীক্ষ্ণ সৌন্দর্য এঁকে বলল, ও কিছু বলিনি, তবে আমি জানি আপনারা আসবেন। বসুন। আপনি আপনার অলৌকিক শক্তি দিয়ে আমাদের অভ্যর্থনা জানিয়েছেন, আমরা মুগ্ধ। কর্নেল সরকার, আমি জানি আপনি কে এবং কেন এসেছেন। আপনার অলৌকিক শক্তির সাহায্যে তাহলে সবই জানতে পারেন? পারি। গোপা রহস্যময় ভঙ্গিতে হাসল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আপনি সাংবাদিক জয়ন্ত চৌধুরী। আপনি পুরুলিয়ায় ডাইনি হত্যা নিয়ে যে রিপোর্টার্স লিখেছেন তা পড়েছি। আপনার ব্যাখ্যা 99% কারেক্ট, 1% ঠিক নয়। যাদের ডাইনি বলে খুন করা হয়েছে তারা কেউ ডাইনি নয় তা ঠিক। নানা কুটিল স্বার্থেই হতভাগিনীদের খুন করা হয়েছে, কিন্তু প্রকৃত ডাইনিদের চেনা যায় না। তারা আছে, থাকবে। ওর কথা নোট করে নাও জয়ন্ত। কর্নেল সরকার, সুদর্শন আত্মহত্যা করেনি। আত্মহত্যা করার জন্য মনের জোর থাকা চাই, ওর তা নেই। বহুদিন থেকে ওর বন্ধু এবং চেনা জানা লোকের কাছে আত্মহত্যার কথা বলে আসছে। ও একজন সাইকিক পেশেন্ট। কর্নেল তুম্ব মুখে দাড়িতে হাত বুলিয়ে বললেন, আপনার অলৌকিক শক্তি দেখে সত্যি আমি মুগ্ধ। সরি কর্নেল সরকার, আপনার বোঝা উচিত ছিল সুদর্শন সাইকিক পেশেন্ট। আমার নামে মিথ্যা স্ক্যান্ডেল রটিয়ে বেড়াচ্ছে। আপনার অলৌকিক শক্তিতে ওকে সুস্থ করে তুলছেন না কেন গোপা দেবী? ইচ্ছে করলেই তো। এনিওয়ে, ওকে পাঠিয়ে দিচ্ছি। ততক্ষণ আপনারা কফি খান। আমি জানি আপনি কফির ভক্ত। কর্নেল হাসলেন। মার্কিন কফি? হ্যাঁ। ভবতারণ ঢুকলো ট্রে নিয়ে। টেবিলে ট্রে রেখে সে গোপার দিকে তাকিয়ে চলে গেল। কর্নেল কফির পেয়ালা তুলে নিলেন, আমি নিলাম। কিন্তু চুমুক দিতে গিয়ে ভীষণ চমকে উঠলাম। পেয়ালার কফির রং গাঢ় লাল, একেবারে রক্তের মতো। কর্নেলও কফির পেয়ালার দিকে তাকিয়ে বললেন, অপূর্ব। কফিটা রক্তে পরিণত করে দিলেন, মনে হচ্ছে মুরগির রক্ত। গোপা ঠোঁটের কোণে বাঁকা হেসে বলল, রক্তের পিছনে ছোটাছুটি করে বেড়ান। রক্তটা মানুষের হলে খুশি হতেন। একটু বসুন, ওকে পাঠিয়ে দিচ্ছি, তখন সত্যিকার কফি খাবেন। বলে সে পর্দা তুলে চলে গেল। কর্নেলের দেখা দেখি কফির পেয়ালা রেখে দিলাম। চাপা স্বরে বললাম, আশ্চর্য, ভবতারণ যখন কফি আনলো তখন কিন্তু রক্ত ছিল না। ম্যাজিকটা। আমার কথার ওপর কর্নেল বললেন, ম্যাজিক নয় ডার্লিং, অলৌকিক শক্তি। ম্যাজিক বিদ্যার সাহায্যে আমাকে গোপা দেবীর চেনার কথা নয়। এই সময় ভবতারণ আবার ঘরে ঢুকল। গোমরা মুখে ট্রেতে পেয়ালা দুটো তুলে চাপা স্বরে বলল, বাড়ির মান সম্মান আর রইল না।
ক্ষমা করবেন স্যার, আশা অবধি মেম সাহেব সকলের সঙ্গে এই রকম বুজরুকি করছেন। আমার সঙ্গেও যখন তখন এইসব ফষ্টি নষ্টি। খেতে বসেছি দুমুঠো, হঠাৎ দেখি ভাতের ভেতর হাড়। ওয়াক্থু! সে দ্রুত ট্রে নিয়ে বেরিয়ে গেল। কর্নেল সিলিংয়ের দিকে বাইনোকুলার তাক করলেন। একটু পরে সেটা নামিয়ে আপন মনে বললেন, কি? লোহার বিম আর কড়ি কাঠ। বাড়িটার বয়স 100 বছরের বেশি। টালিগুলো কিন্তু এখনো পোক্ত, ইটালিয়ান মার্বেলের টালি। আমার মাথা ভোঁ ভোঁ করছে। গোপাদেবীকে পাবলিসিটি দাও। বাইরে কাশির শব্দ হলো। তার একটু পরে পাজামা পাঞ্জাবি পরা সুদর্শন সান্যাল ঘরে ঢুকল। মুখটা কিন্তু বিষণ্ণ আর গম্ভীর। আমার মুখোমুখি সোফায় বসে ক্লান্ত স্বরে বলল, মর্নিং জেন্টলম্যান। বললাম, মর্নিং। আপনাকে ঘুম থেকে ওঠানোর জন্য দুঃখিত মিস্টার সান্যাল। আলাপ করিয়ে দিই, ইনি কর্নেল নীলাদ্রি সরকার। সুদর্শন সান্যাল কর্নেলের দিকে তাকিয়ে বলল, আপনি আমার পরিচিত, তবে মুখোমুখি আলাপে সৌভাগ্য হয়নি। নেচার পত্রিকায় মাঝে মাঝে আপনার প্রবন্ধ বেরোয়, আপনার ছবি দেখেছি। তবে গোপা বলল আপনি নাকি প্রাইভেট ডিটেকটিভও। ইজ ইট? কর্নেল মাথা নেড়ে বলল, কথাটা আমি পছন্দ করি না মিস্টার স্যান্যাল। আমাকে বরং রহস্যভেদী বলতে পারেন। হ্যাঁ, রহস্য। গোপার কীর্তিকলাপ সত্যিই রহস্যময়। জয়ন্তবাবু কি সেই রহস্যভেদের জন্য কর্নেল সরকারকে নিয়ে এসেছেন? এটা ঠিক করেননি জয়ন্তবাবু। কর্নেল একটু হেসে বললেন, আসলে আপনি আত্মহত্যা করবেন বলায় জয়ন্ত ভয় পেয়েছিল। করিনি। তা তো দেখতেই পাচ্ছি। সুদর্শন মাথার এলোমেলো চুল আঁকড়ে ধরে বলল, করতে পারছি না। যতবার অ্যাটেম্প নিয়েছি ফেল করেছি। গোপা যেন আমাকে সব সময় চোখে চোখে রেখেছে, কিন্তু আমাকে সুইসাইড করতেই হবে। কলকাতায় ফিরে আপনি কি ফের রিসার্চ শুরু করেছেন? না, তবে গোপা ওপরে একটা ঘরে আমার জন্য ল্যাবরেটরি করে দিয়েছে, ইনসিস্ট করছে। কিন্তু জয়ন্তবাবুকে তো সব বলেছি। সুদর্শন গলার ভেতর খুব আস্তে বলল, আই হেট হার বিকজ আই ক্যান্ট কিল হার। শি ইজ সো পাওয়ারফুল, সো স্ট্রুড। আপনি ঘুম থেকে দেরিতে ওঠেন শুনলাম। কলকাতায় ফেরার পর এটা হচ্ছে। ঘুমের বড়ি ইচ্ছে করেই খাই না। কেন খাই না জয়ন্তবাবু বুঝবেন। আমি আসলে চুপি চুপি। আপনার স্ত্রীর প্রতি লক্ষ্য রাখেন? হ্যাঁ, ও একজন রিয়েল ডাইনি। উনি কি আলাদা ঘরে শোন? শি নিডস আ সেপারেট রুম। ঘরের ভেতর ও আমাকেও ঢুকতে দেয় না, কাকেও না। শুধু দ্যাট স্কাউন্ডার, লোফার, হিপোক্রিট অবনীদা বাদে। ভবতারণ এবার সত্যিকার কফি নিয়ে এলো। সে চলে গেলে সুদর্শন বলল, রিস্ক নিয়ে খাবেন। আপনারা আউটসাইডার। তাছাড়া গোপা কর্নেল সরকারকে দেখে আমার উপর চটে গেছে। বলছিল আমি নাকি ওর পেছনে প্রাইভেট ডিটেকটিভ লাগিয়েছি। কর্নেলকে কফিতে চুমুক দিতে দেখে সাহস করে আমিও কফিতে চুমুক দিলাম। কফিটা চমৎকার। সুদর্শন কফি খেতে খেতে ফের চাপা স্বরে বলল, আমার সব কথাবার্তা গোপা শুনতে পাচ্ছে। পাক, আমি ওকে আর ভয় করে চলবো না। সুইসাইড করার আগে আর একবার শেষ চেষ্টা করে দেখব ওকে খুন করতে পারি কি না। কর্নেল বললেন, সর্বনাশ! স্ত্রীকে আপনি খুনের চেষ্টা করেন নাকি? করি, পারি না। কিভাবে? ল্যাবের ধারালো ছুরি দিয়ে ওর গলা। হঠাৎ থেমে গেল সুদর্শন, ম্লান হাসল। ধুস, আমার দ্বারা কিচ্ছু হবে না। এই বলে হঠাৎ ব্যস্তভাবে উঠে দাঁড়ালো। ওই যা চিঠিটা, বলে সে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। এবং গেল তো গেলই। প্রায় মিনিট 20 পরে কর্নেল উঠে দাঁড়িয়ে পড়লেন, আমরা এ বাড়িতে অবাঞ্ছিত, চলো কেটে পড়া যাক। কর্নেলের বাড়িতে এমন অনেক ছুটির দিন কাটিয়ে দিয়েছি এবং ষষ্ঠীচরণে সুস্বাদু রান্নায় আপ্যায়িত হয়েছি।
তবে ওই এক জ্বালা, আমার বৃদ্ধ বন্ধু কোনো বিষয়ে মুখ খুললে কান ঝালাপালা করে দেন। এদিনের বিষয় ছিল অকাল্ট বা গুপ্তবিদ্যা। কিন্তু আজ আমি কান করেই ওর বকুনি শুনছিলাম, কারণ গোপা দেবীর কাণ্ড কারখানা দেখে আমার তাক লেগে গিয়েছিল। ঝাঁঝালো গন্ধ, উপর থেকে পড়া দুটি গোলাপ কুড়ি এবং কফির পেয়ালা হঠাৎ রক্তের পেয়ালায় রূপান্তর ম্যাজিক, নাকি সত্যি অলৌকিক শক্তির ক্রিয়াকলাপ? কর্নেল আমার প্রশ্নের কোনো সদুত্তর না দিয়ে দেশ বিদেশের আদিম জনজাতির মধ্যে এখনো প্রচলিত নানা গুপ্তবিদ্যা নিয়ে জ্ঞান ছড়াচ্ছিলেন। একসময় ওর বকুনি থামল এবং আমি ড্রয়িং রুমের সোফায় ভাত ঘুমে লম্বা হলাম। চোখ বুজে আসার আগে দেখলাম উনি বইয়ের র্যাক থেকে কি একটা মোটা বই বের করে এনে ইজি চেয়ারে বসলেন। চোখ বুজে ভাবছিলাম গোপা দেবী কর্নেলের পরিচয় জানে এবং তার স্বামী সুদর্শনও জানেন। এতে অবশ্য অবাক হওয়ার মতো কিছু নেই। মার্কিন বিজ্ঞান পত্রিকা নেচার পাখি, প্রজাপতি, পোকামাকড় নিয়ে কর্নেলের অনেক সচিত্র লেখা চেপে আসছে। তার ছবি এবং বিচিত্র জীবন কাহিনীও সংক্ষেপে ছেপেছে। জীব রসায়ন বিজ্ঞানী দম্পতির সেটা চোখে পড়া স্বাভাবিক। দৈনিক সত্যসেবকে প্রকাশিত আমার ডাইনি সংক্রান্ত রিপোর্টার্সও ওরা পড়েছে। কাজেই এক্ষেত্রে দুইয়ে দুইয়ে চার করা যায়। কিন্তু প্রশ্ন হলো, কাল সন্ধ্যায় সুদর্শন কি আমার কাছে নিছক ডাইনির সত্যাসত্য জানাতেই গিয়েছিলেন? তার চেয়ে বড় কথা, আত্মহত্যার সিদ্ধান্ত কি কেউ ওভাবে অপরের কাছে ঘোষণা করে? কখন ভাত ঘুম এসে গিয়েছিল। কলিং বেলের শব্দে ভেঙে গেল। চোখ খুলে দেখলাম ষষ্ঠীচরণ এক যুবতীকে নিয়ে এলো। মহিলাদের সঠিক বয়স আঁচ করা আমার পক্ষে কঠিন। গোপার বয়স 30-এর কাছাকাছি মনে হয়েছিল। এর বয়স কিছু কম হতে পারে। চেহারায় নম্র লাবণ্য আছে এবং পরনে সাধারণ কিন্তু রুচিসম্মত শাড়ি, কাঁধ পর্যন্ত ছাটা চুল, চোখে চশমা। নমস্কার করে বলল, আমার নাম অপর্ণা রায়। কর্নেল তাকিয়েছিলেন, বললেন, বসুন, আপনার চিঠি কাল পেয়েছি। আমাকে তুমি বললে খুশি হব। অপর্ণা আমার দিকে ঘুরলে আমি সোজা হয়ে বসলাম। কর্নেল বললেন, আলাপ করিয়ে দিই, জয়ন্ত চৌধুরী, সাংবাদিক। অপর্ণা আমাকে নমস্কার করে বলল, পুরুলিয়ায় ডাইনি হত্যা নিয়ে আপনার লেখাটা পড়ে সত্যসেবক পত্রিকায় টেলিফোন করেছিলাম। আপনি তখন অফিসে ছিলেন না। কর্নেল একটু হেসে বললেন, জয়ন্ত, অপর্ণা কলকাতার কাছেই একটা কলেজে পড়ায়। অপর্ণা, তোমার চিঠি পড়ে মনে হয়েছিল তুমি নিজের জন্যই উদ্বিগ্ন। এখন মনে হচ্ছে তুমি অন্যের জন্য উদ্বিগ্ন। অপর্ণা আস্তে বলল, হ্যাঁ। তুমি কি সুদর্শন সান্যালের জন্য উদ্বিগ্ন? অপর্ণা মুখ তুলল, চোখে বিস্ময়ের ছাপ। বলল, আপনার সম্পর্কে যা সব শুনেছি বিশ্বাস করতাম না। আপনি সত্যি? সুদর্শন কি তোমার আত্মীয়? না, ইউনিভার্সিটিতে পড়ার সময় ওর সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তারপর ও আমেরিকা চলে গেল। সেখান থেকে রেগুলার চিঠি লিখত। তারপর হঠাৎ চিঠি লেখা বন্ধ করে দিল। প্রায় 1 বছর পর, মাস 3 আগে, আবারও চিঠি পেলাম। প্রেমে পড়ে বিয়ে করেছে। স্ত্রী রিসার্চ স্কলার, একসঙ্গে কাজ করে। কিন্তু বউকে নিয়ে ও খুব সমস্যায় পড়েছে। কি সমস্যা তা খুলে লেখেনি। হঠাৎ গত সপ্তাহে সুদর্শন লেক টাউনে আমার বাড়িতে হাজির। সব কথা খুলে বলল। তারপর বলল আত্মহত্যা করা ছাড়া উপায় নেই। ওকে অনেক বোঝালাম, কিন্তু... অপর্ণা শ্বাস ছেড়ে বলল, আমার ধারণা ওর মানসিক অসুখ হয়ে গেছে। ওর স্ত্রী গোপার সঙ্গে তোমার আলাপ হয়েছে? না, ভদ্রমহিলা সম্পর্কে সুদর্শন যা বলেছে তা শোনার পর তার সঙ্গে আলাপ করা সম্ভব নয়। অবনী মৈত্রকে তুমি চেনো? চিনতাম না। সুদর্শনের বাড়িতে কখনো আমি যাইনি।
সুদর্শনের কাছে সেদিন ওর পরিচয় পেলাম। কর্নেল চুরুটে ধোঁয়া ছেড়ে বললেন, যাই হোক, তুমি কি করতে বলছো আমাকে? সুদর্শনকে আপনি বাঁচান। কর্নেল হাসলেন। সে তো দিব্যি বেঁচে আছে। কর্নেল সরকার, আমার ভয় হচ্ছে ও যে কোনো সময় ঝোঁকের বসে আত্মহত্যা করে বসবে। ও মানসিকভাবে মোটেও সুস্থ নয়। ওকে কোনোভাবে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাও। তোমার কথা শুনে মনে হলো সুদর্শন তোমাকে বিশ্বাস করে, সম্ভবত তোমার সাহায্য চায়। অপর্ণা মুখ নিচু করে ঠোঁটের কোণা কামড়ে ধরল। একটু পরে বলল, আপনি হয়তো ঠিকই বলেছেন। সুদর্শন বলছিল ও বাঁচতে চায়, কিন্তু আত্মহত্যা ওকে নাকি করতেই হবে, কারণ ওর বউ ওকে আত্মহত্যা করিয়ে ছাড়বে। এ একটা অদ্ভুত ব্যাপার। দেখুন কর্নেল সরকার, আমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম, ওর বন্ধু হতাম, তাহলে ওর বউকে বাড়ি থেকে বের করে দিতাম। সেই সঙ্গে ওই ভণ্ড তান্ত্রিক লোকটাকে গঙ্গায় ছুঁড়ে ফেলতাম। সুদর্শনের কোনো বন্ধু নেই? ছাত্র জীবনে ছিল, এখন কে কোথায় আছে জানি না। তবে ও বরাবর অমিশুকে স্বভাবের ছেলে। বন্ধু বলছি বটে, কিন্তু সেই অর্থে তত ঘনিষ্ঠতা ওর কারোর সঙ্গে ছিল না। তোমার বাড়িতে কে আছেন? মা আর আমি ছাড়া আর কেউ নেই। বাবা বেঁচে নেই। তুমি সুদর্শনকে বাড়িতে নেমন্তন্ন করো, একজন সাইকিয়াট্রিস্টকেও করো, বুঝেছ? বুঝেছি, কিন্তু ওর সঙ্গে যোগাযোগ করার সমস্যা আছে। কেন? টেলিফোনে করো। ওর বউ সত্যিই ডাইনি। কিভাবে টের পায়? সম্ভবত ওদের কাজের লোকটা ফোন ধরে বলে, ধরুন ডেকে দিচ্ছি। একটু পরে বলে, সাহেব ঘুমোচ্ছেন। কর্নেল চোখ বুজে ইজি চেয়ারে হেলান দিলেন। একটু পরে বললেন, তুমি সুদর্শনের হিতাকাঙ্ক্ষিনী, আমার মতে তোমার রিস্ক নেওয়া উচিত। অপর্ণা ব্যগ্রভাবে বলল, বলুন কি রিস্ক নেব? তুমি ওর বাড়ি চলে যাও। ওর বউ যদি বাড়ি ঢুকতে না দেয়? চেষ্টা করে দেখো। অপর্ণার মুখ দেখে মনে হলো সে দ্বিধায় পড়ে গেছে। একটু পরে রুমালে মুখ স্পঞ্জ করে সে বলল, ঠিক আছে, আমি এখনই গিয়ে দেখছি। কি হলো আপনাকে টেলিফোনে জানাবো। প্লিজ আপনার নাম্বারটা দিন। কর্নেল টেবিলের ড্রয়ার থেকে একটা নেম কার্ড দিলেন। তারপর বললেন, একটা কথা, আমার ঠিকানা তুমি কার কাছে পেয়েছিলে? আমার মামা অপরেশ মজুমদার, রিটায়ার্ড পুলিশ অফিসার, সল্টলেকে বাড়ি করেছেন। প্রথমে মামার কাছে গিয়েছিলাম সুদর্শনের ব্যাপারে কোনো হেল্প করতে পারেন কি না। মামা বললেন, পুলিশ এ ব্যাপারে আইনত কিছু করতে পারে না, বরং তুই কর্নেল সরকারের সঙ্গে পরামর্শ করে দেখ। আমি সরাসরি আপনার কাছে আসার আগে চিঠি লিখেছিলাম, জবাবের জন্য ধৈর্য ধরতে পারিনি। কর্নেল চোখ বুজে চুরুট টানতে থাকলেন। অপর্ণা একটু দাঁড়িয়ে থাকার পর আমাকে নমস্কার করে বেরিয়ে গেল। বললাম, হাই ওল্ড বস। বলো ডার্লিং। অপর্ণা দেবীর সঙ্গে সুদর্শনের যোগাযোগ কি আপনিও গুপ্তবিদ্যার জোরে জেনে ফেলেছিলেন? না। কর্নেল চোখ খুলে সিধে হলেন। অপর্ণা তোমার রিপোর্টার্স পড়ে তোমার খোঁজ করেছে বলার সঙ্গে সঙ্গে প্রায় অন্ধকারে ঢিল ছুঁড়েছিলাম, লেগে গেল। বলে হাঁক দিলেন। ষষ্ঠী, কফি। বিকেল 4:30 বাজে। জানলার বাইরে মাঠের সোনালি রোদ্দুর ঘর বাড়ির সঙ্গে লুকোচুরি খেলছে। কফিতে কয়েকটা চুমুক দিয়েছি। টেলিফোন বাজল। কর্নেল বললেন, ধরো জয়ন্ত। ফোন তুলে সাড়া দিতেই কেউ ছ্যাঁতরানো গলায় বলল, এই বেটা বুড়ো ঘুঘু, নাক গলাতে এসো না, গলা কেটে গঙ্গায় ভাসিয়ে দেব। তারপর ফোন রাখার শব্দ। হতবাক হয়ে দাঁড়িয়ে আছি। কর্নেল বললেন, কি হলো, তোমাকে অমন দেখাচ্ছে কেন? ফোন রেখে বললাম, কেউ হুমকি দিল এবং আপনাকে গালাগাল। বলো কি, কি বললো? এই ব্যাটা বুড়ো ঘুঘু, নাক গলাতে এসো না, গলা কেটে গঙ্গায় ভাসিয়ে দেব। কর্নেল গম্ভীর মুখে দাড়িতে হাত বুলিয়ে বললেন,
গঙ্গায় ভাসিয়ে দেবে? হ্যাঁ। তার মানে সুদর্শনের বাড়ির পেছনের গঙ্গায়? কর্নেল হঠাৎ ব্যস্তভাবে টেলিফোনের দিকে হাত বাড়ালেন, নাম্বার ডায়াল করতে থাকলেন। কয়েকবার ডায়াল করার পর বললেন, এঙ্গেজড। কোথায় ফোন করতে চান? সুদর্শনের বাড়িতে। কর্নেল, আমার এখন মনে হচ্ছে কেউ চাইছে সুদর্শন আত্মহত্যা করুক। ঠিক ধরেছ। বলে কর্নেল উঠে দাঁড়ালেন। তারপর ঘড়ি দেখে বললেন, চলো বেরোনো যাক। কোথায়? বাগবাজারে। অবনী মৈত্রের সঙ্গে এখনই দেখা করা দরকার, কুইক। আমার অস্বস্তি হচ্ছিল। সকালে কর্নেল যে বাড়ি থেকে আমরা এখানে অবাঞ্ছিত বলে চলে এলেন, সেখানে আবার যাওয়া কি ঠিক হচ্ছে? তাছাড়া একটু আগে টেলিফোনে ওই কুৎসিত হুমকি, বড্ড বেশি ঝুঁকি নেওয়া হচ্ছে নাকি? পথে যেতে যেতে কর্নেল যেন আমার মনোভাব আঁচ করেই বললেন, ফোনে যারা হুমকি দেয় তারা কাভার্ড। যারা সত্যি ক্ষতি করার হিম্মত রাখে তারা আড়াল থেকে গর্জন করে না, মুখোমুখি ঝাঁপিয়ে পড়ে। কাজেই বোঝা যাচ্ছে লোকটি ভীতু। ভীতু কিন্তু ধূর্ত আর বদমাস। তার উদ্দেশ্যটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না অবশ্য। লোকটা সম্ভবত অবনী মৈত্র। কেন তাকে সন্দেহ করছো? সুদর্শন আত্মহত্যা করলে লোকটা তার সাধন সঙ্গিনী গোপাকে বিয়ে করবে এবং সুদর্শনের সম্পত্তির মালিক হতে পারবে। কর্নেল হাসলেন। সুদর্শনের কথা সত্যি হলে বিয়ের কি দরকার? গোপাকে তো সে অবাধে পেয়েছে, সম্পত্তির ভোগ দখলও করে আসছে। একটু অবাক হয়ে বললাম, সুদর্শনের কথা সত্যি হলে মানে? কর্নেল কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর বললেন, জয়ন্ত, অবনী মৈত্রের সঙ্গে গোপার অবৈধ সম্পর্কের কথা আমরা সুদর্শনের মুখেই শুনেছি। তবে শুধু এইটুকু জানি, অবনী মৈত্র তান্ত্রিক সাধুর মতো জীবনযাপন করে এবং গোপার উইচক্রাফটের বাতিক আছে। বাতিক কি বলছেন? আচমকা সুগন্ধ, গোলাপ কুড়ি, কফির পেয়ালায় রক্ত। কর্নেল আর কোনো কথা বললেন না। বাগবাজার স্ট্রিট দিয়ে সোজা এগিয়ে ট্রাম লাইন পেরিয়ে গঙ্গার ধারে গলির মোড়ে পৌঁছতে রাস্তার আলো জ্বলে উঠেছিল। কর্নেলের নির্দেশে গলির মুখে গাড়ি রাখলাম। গলিটা এঁকে বেঁকে গঙ্গার ঘাটে পৌঁছেছে। বাঁধানো প্রাচীন ঐতিহাসিক ঘাটের পাশে বিশাল একটা বটগাছ। গাছটার তলা একসময় বাঁধানো ছিল, এখন ভেঙে ছুঁড়ে গেছে। একদঙ্গল লোক বসে আড্ডা দিচ্ছে, গাঁজার ধোঁয়া ওড়াচ্ছে। খড় বোঝাই একটা নৌকো ঘাটে বাঁধা আছে। সন্ধ্যা স্নান এবং আহ্নিকরত কয়েকজন ধর্মানুরাগীকে দেখা গেল। কাকের চেঁচামেচিতে কান ঝালা পালা হচ্ছিল। একটু পরে কাকগুলো চুপ করল। কর্নেল ঘাটের মাথায় দাঁড়িয়ে গঙ্গা দর্শন করছিলেন। জলে আলোর ঝিকিমিকি ছটা। কেউ গঙ্গার জল থেকে বিড়বিড় করে মন্ত্র জপতে জপতে উঠে আসছিল। কর্নেলের পাশে আসতেই কর্নেল বললেন, অবনীবাবু। ছায়ামূর্তি থমকে দাঁড়ালো। এখানে গাঢ় ছায়া। লোকটা বলল, কে? আপনার অপেক্ষায় দাঁড়িয়েছিলাম অবনীবাবু, কথা আছে। আপনারা সকালে এসেছিলেন না গোপার ইন্টারভিউ নিতে? হ্যাঁ, এবার আপনার ইন্টারভিউ নেব। গোপা বলছিল আপনি প্রাইভেট ডিটেকটিভ। সুদর্শন আপনাকে ওর পিছনে লাগিয়েছে। একজন উন্মাদের কথায় আপনি। অবনীবাবু, আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে, কিন্তু এখানে নয়। তান্ত্রিক আসতে বলল। আচ্ছা, আসুন। কয়েক পা এগিয়ে বাঁ দিকে ঘুরে খিড়কির সেই দরজা ঠেলতেই খুলে গেল। পায়ে চলা পথের দুধারে ঝোপঝাড়, সামনে মন্দির। মন্দিরের নিচে একটা চওড়া বেদি। বাড়ির পোর্টিকোর মাথায় যে বাল্ব জ্বলছে তার আলো ক্রমশ ফিকে হতে হতে এখানে কোনো ক্রমে এসে নিতিয়ে পড়েছে। অবনী মৈত্র বললেন, এখানে অপেক্ষা করুন, ভিজে কাপড় চোপড় ছিঁড়ে আসছি। কর্নেল বেদিতে পা ঝুলিয়ে বসলেন। আমিও বসলাম। বাড়িটা একেবারে শুনশান, স্তব্ধ। ওপরের কয়েকটা ঘরে আলো জ্বলছে।
একবার কেউ খক খক করে কাশল। আমি বারবার এদিক ওদিক তাকাচ্ছি লক্ষ্য করে কর্নেল চাপা স্বরে বললেন, ভয় নেই জয়ন্ত, তোমাকে বলেছি আড়াল থেকে যারা হুমকি দেয় তারা ভীতু। অবনী মৈত্র শিগগির এসে গেল, সকালে দেখা সেই বেশভূষা, তবে এখন হাতে একটা বেটে ছড়ি। বেদির এক প্রান্তে বসে পড়ল। পাগলটা বিকেলে কোথায় বেরিয়েছে, নইলে ঠিকই টের পেয়ে যেত এবং এখানে এসে ঝামেলা বাঁধাত। কর্নেল বললেন, আপনার সাধন সঙ্গিনী এখন কি করছেন? কি বললেন? সাধন সঙ্গিনী? তান্ত্রিক রেগে গেল। কি বলছেন মশাই? গোপা আমার শিষ্যা। সুদর্শন বলছিল ও যে সত্যি পাগল হয়ে গেছে আপনার বোঝা উচিত ছিল। আমেরিকায় এক সাইকিয়াট্রিস্ট ওর চিকিৎসা করছিলেন, সারল না বলেই গোপা কলকাতায় নিয়ে এলো। পাগলামির জন্য ওর চাকরি গেছে জানেন। তাই বুঝি? তা গোপা তো নিজেই স্বামীর অসুখ সারাতে পারে। চেষ্টা করছে, আমিও করছি। যাকে বলুন, কি আপনার কথা? সুদর্শনের বাবার প্রপার্টি এই বাড়িটা, তাই না? হ্যাঁ, পিসে মশাই উইল করে গেছেন ছেলের নামে। উইলের ট্রাস্টি আমি। এই বাড়ি ছাড়া আর কি প্রপার্টি আছে? আগে বলুন কেন এই কথা জানতে চাইছেন? পরে বলছি, প্লিজ আগে আমার প্রশ্নের জবাব দিন। ব্যাংক ফিক্সড ডিপোজিট আর কিছু কোম্পানির শেয়ার নিয়ে বড়জোর লাখ পাঁচেক। সুদর্শন কি বাবা মার একমাত্র সন্তান? হ্যাঁ। সুদর্শন যদি মারা যায় প্রপার্টি কে পাবে? সুদর্শনের স্ত্রী এবং সন্তানাদি থাকলে তারাই পাবে। উইলে এই ব্যবস্থা করা আছে। আপনি কিছু পাবেন না? আমি যতদিন বাঁচবো মাসোহারা পাবো 1,000 টাকা করে। হ্যাঁ, এখনো পাচ্ছি, অর্থাৎ নিচ্ছি। সুদর্শনের স্ত্রী বা সন্তানাদি না থাকলে কে প্রপার্টি পাবে? আপনি স্বামী ব্রহ্মানন্দের নাম শুনেছেন? চণ্ডীতলায় ওর আশ্রম। পিসে মশাই ওর ভক্ত ছিলেন, কাজেই সেই আশ্রম এই প্রপার্টি পাবে। চণ্ডীতলা কোথায়? নদিয়ায় কেষ্টনগরের কাছে। আশ্রমের কেউ এ বাড়িতে আসেন? ডোনেশন নিতে আসে। প্রতি বছর গুরু পূর্ণিমায় ব্রহ্মানন্দজির জন্মোৎসব। টাকা দিই। অবনী মৈত্র হঠাৎ চাপা স্বরে বললেন, আপনি তো মশাই প্রাইভেট ডিটেকটিভ, ওই ভণ্ড সাধুকে ধরিয়ে দিন না। আশ্রমের আড়ালে ড্রাগ আর আর্মস স্মাগলিং করে। গভর্নমেন্টের হোমরা চোমরা লোকেরা ওর ভক্ত, নইলে কবে ওর বুজরুকে ফাঁস করে দিতাম। আপনি এর প্রমাণ পেয়েছেন? ধ্যান বলে জেনেছি। আশ্রমে কখনো গেছেন আপনি? না, নেমন্তন্ন করে যাই না। গোপা গেছে এখানে আসার পর? কখনো না, ওকে সব বলেছি। গোপা ডাকিনী তন্ত্রের খেল দেখাবে, অপেক্ষা করুন। তাহলে সুদর্শনের মৃত্যু হলে এখন প্রপার্টি পাবে গোপা? পাবে। অবনী মৈত্র আবার চাপা স্বরে বললেন, সুদর্শনের কাছে আপনি কত ফি নিয়েছেন? ফি নেওয়া আমার অভ্যাস নয় অবনীবাবু, কারণ আমি প্রাইভেট ডিটেকটিভ নই। তাহলে আপনি আমাদের ব্যাপারে নাক গলাচ্ছেন কেন মশাই? তান্ত্রিক আবার রেগে গেলেন। নাক গলানোর স্বভাব থাকলে ব্রহ্মানন্দের ডেরা গিয়ে গলান, দেখি আপনার কত হিম্মত। আচ্ছা অবনীবাবু, সুদর্শন কি এখানে আসার পর ওই আশ্রমে গেছে? যেতে চেয়েছিল, গোপা যেতে দেয়নি। গোপার মধ্যে হিপনোটিক পাওয়ার আছে। ইচ্ছে করলে ও যে কোনো মানুষকে দিয়ে যা খুশি করাতে পারে। ওর চোখ দুটো দেখেছেন? দেখেছি, দৃষ্টিতে অস্বাভাবিকতা আছে। তাহলেই বুঝুন। আপনারা দুজনে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে গিয়েছিলেন সম্প্রতি? গিয়েছিলাম। আপনি? আশ্চর্য! অবনী মৈত্র নড়ে বসল। তাহলে সুদর্শন এখানে এসেই আপনাকে আমাদের পিছনে লাগিয়েছে? দেখুন মশাই, খুলেই বলি, গোপা ইন্ডিয়ান ডাকিনীদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমার সাহায্য চেয়েছিল। আমি ওকে পুরুলিয়ার আদিবাসী এরিয়ায় নিয়ে গিয়েছিলাম, ব্যাস। আর আমি কিছু বলবো না। আপনি অপর্ণা রায় নামে কোনো মেয়েকে চেনেন? না, বলে অবনী মৈত্র উঠে দাঁড়ালো। আপনারা এবার আসুন, আমার জপের সময় হয়ে গেছে। আমরা উঠে দাঁড়িয়েছি।
সেই সময় কেউ বলে উঠল, কর্নেল সরকার, প্রত্যেক ফ্যামিলির রাইট অফ প্রাইভেসি আছে। আই ওয়ার্ন ইউ, ডোন্ট ইন্টারফেয়ার। কর্নেল বললেন, মিসেস স্যান্ডাল, আপনি বিপন্না, সাবধানে থাকবেন। গোপা এগিয়ে এসে ক্ষিপ্তভাবে বলল, দ্যাটস নট ইউর বিজনেস ওল্ড ম্যান। অ্যাওয়ে, গো অ্যাওয়ে আইসে। আমরা খিড়কির দরজা দিয়ে বেরিয়ে এলাম। অবনী মৈত্র দরজা বন্ধ করে দিল। গলি রাস্তায় গিয়ে বললাম, সাংঘাতিক মেয়ে, বেচারা সুদর্শনের জন্য আমার ভয় হচ্ছে। গাড়িতে ওঠার পর কর্নেল বললেন, এবার নাটকটা জমে উঠবে আশা করি। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল সমগ্র থেকে ডাকিনী তন্ত্রের প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি ফিরব দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।